এদিকে এশার মন খুবই ভারাক্রান্ত। গত 4 দিন ধরে এশা কারো সাথে সেভাবে কথা বলেনি। তার মুখাবয়বে ও এক ধরনের বিষণ্ণতা লক্ষ্য করা যাচ্ছে। বিশেষত আশিরের সাথে তার যোগাযোগ নেই। আশিরও এশার সাথে যোগাযোগ করেনি এবং ফোনে কোনো প্রকার খোঁজ নেয়নি। আশির যেহেতু তার থেকে দূরে থাকতে বলেছে, সেহেতু এশা কথা রেখেছে। এশা এমন এক মেয়ে যার মধ্যে গভীর আত্মমর্যাদা আছে। সে কখনো কারো অবহেলা সহ্য করতে পারে না, বিশেষত এমন অবস্থায় যেখানে তার সেলফ রেসপেক্ট ক্ষুণ্ণ হয়। ফারিয়া আর সিমি কিছুটা জানলেও তারা আগ্রহী হয়ে কখনো প্রশ্ন করেনি। আশিরের কথা উঠলেই ঈশা রেগে যায়। সে মনে মনে সিদ্ধান্ত নিয়ে ফেলেছে আশিরকে সম্পূর্ণভাবে ভুলে যাবে এবং তার অস্তিত্বকে একেবারেই অস্বীকার করবে। ঈশা এখন তার জীবনের পথ নিজে বেছে নিতে চায় এবং কোনো কিছুতেই কারো প্রভাব থেকে মুক্ত থাকতে চায়। ঈশা এত বাচাল এবং চঞ্চল মেয়ে, অথচ আজ থেকে এত শান্ত ও নিস্তব্ধ দেখে সাব্বিরের মনে প্রশ্ন দাগা দিল। ঈশা তো সাধারণত এত শান্তশিষ্ট মেয়ে নয়। সাব্বির পাশের চেয়ারে বসে অবাক হয়ে জিজ্ঞেস করল, কিরে মোড়া মানুষের মতো লাগছে কেন? এত চুপচাপ আর তুই? আমার বিশ্বাস হচ্ছে না। এশা কিছুই বলল না, মাথা নিচু করে একেবারে নীরব হয়ে ধ্যানে মগ্ন হয়ে রইল। সে যেন কিছুই শুনছে না, তার মন সম্পূর্ণ অন্যদিকে চলে গেছে। ফারিয়া হাত দিয়ে ডাক দিলেও তখনই হঠাৎ করে এশা বলল। হুম, বলো। সাব্বির অবাক হয়ে গেল। এই চঞ্চল মেয়েটা হঠাৎ অন্যমনস্ক হয়ে গেল কেন? হাসপাতাল আসার আগে থেকেই তার এমন নিঃশব্দ অবস্থা সাব্বির মনে মনে ভাবতে লাগলো। হয়তো এই কয়দিনই তার উপরে দিয়ে কিছু তীব্র মানসিক চাপ বা ট্রমা গেছে, যা তাকে এমন করে ফেলেছে। এত ছোট বয়সে এমন পরিস্থিতি মোকাবেলা করা সত্যি কঠিন। সাব্বির ভাবান্তর থেকে বের হয়ে এশার মাথায় হাত রেখে এক বড় ভাইয়ের মতো সান্ত্বনা দিয়ে বলল। চিন্তা করিস না, চিন্তা করিস না এসা, সব ঠিক হয়ে যাবে। জীবনে এমন সময়, জীবনে এমন অনেক পরিস্থিতির মুখোমুখি করতে পারে যা আমাদের উপর গভীর প্রভাব ফেলবে, কিন্তু এত সহজে ভেঙে পড়লে চলবে না। জীবন অনেক কঠিন, আর সেই কঠিন জীবনকে সুন্দরভাবে মোকাবেলা করার দায়িত্ব আমাদেরই। কি হলো, পারবি না? এশা ছোট্ট একটি উত্তর দিল। হুম ভাইয়া, পারবো। প্রেরণা দিয়ে সাব্বির বলল। গুড। তুই তো আসলেই শক্ত মেয়ে, তোর উপরে এমন কিছু মানায় না। এই কয়দিনে যা হয়েছে সব ভুলে যা। চেষ্টা করছি ভাইয়া। আর তোদের কলেজের কি অবস্থা, কবে খুলবে? এশা শক্ত হয়ে মুখে হাসির রেখা নিয়ে বলল। কলেজ খুলেছে ভাইয়া, শুনলাম নতুন প্রিন্সিপাল জয়েন করেছে। তাহলে দেরি কিসের? পড়াশোনাতে তোরা কি ফাঁকি মারতে চাস? এমন কি, দেখ, পড়াশোনা ছাড়া জীবনের কোনো গতি নেই। এখন থেকে পড়াশোনার উপর নজর দে, বুঝলি? হ্যাঁ ভাইয়া, সামনে এক্সাম আছে, সেই সেমিস্টারের জন্য পড়াশোনা করতে হবে। আপসেট হয়েছিলাম, এই জন্যে এই কয়দিন কলেজে যেতে পারিনি, কিন্তু এখন থেকে প্রতিদিন কলেজে যাব। চেষ্টা করব প্রতিদিনই যেতে। গুড গার্ল। এভাবে সাব্বির এশাকে তার জীবনের কঠিন সময়ে সাহস ও প্রেরণা দিয়ে তাকে স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনার চেষ্টা করল। এমন সময় ফারিয়ার ফোনে একটি কল এলো। ফারিয়া ফোনটি হাতে তুলে নিয়ে দেখল বিহান কল করেছে। আসলে সেদিন ফারিয়া মিথ্যে বলেছিল যে তার নিজস্ব কোনো ফোন নেই এবং ইচ্ছে করে তার নাম্বার দিয়ে এশা আপুর নাম্বার বলে চালিয়ে দিয়েছিল। সেদিন থেকে বিহান প্রায় প্রতিদিনই সুযোগ বুঝে ফোন দেয়। এমনকি ফারিয়া কথা বলতে না চাইলেও বিহান তাকে ধমক দিয়ে কথা বলে। এটা ফারিয়ার ফোন নাম্বার জানার পর থেকে বিহানের রাগ বেড়ে গেছে। এত জ্বালানোর পরও এমন একজন বড় ছেলের সাথে ফারিয়া কখনোই মিসবিহেভ করতে পারে না, বিশেষত যখন সে ফাহিম ভাইয়ের আত্মীয়। এ কারণে না চাইতেও তাকে ভালো ব্যবহার করতে হয়। এই মুহূর্তে হাসপাতালের পরিবেশে ফারিয়া কিভাবে ফোন রিসিভ করবে সেটাও এশা আপুর সামনে। এশা এই কয়েকদিন আনমনা থাকলেও ফারিয়ার ফোনে কথা বলার ব্যাপারটা খেয়াল করেছে। একটু সন্দেহজনক দৃষ্টিতে ফারিয়ার দিকে তাকালো। এশার জন্য ছোট বোনের এমন আচরণের মনে হচ্ছে নিশ্চয়ই কোনো ভুল পথে এগিয়ে যাচ্ছে। ফারিয়া কলটি কেটে দিয়ে দাঁড়িয়ে গিয়ে বলল। আমি পানি খেতে যাচ্ছি, তোমরা বসো। এশা তৎক্ষণাৎ বলল। না তুই থাক, আমি তোর জন্য নিয়ে আসছি। ফারিয়া সোজা উত্তর দিল। কোনো সমস্যা নেই, তুমি বসে থাকো আপু, আমি এক্ষুনি যাব আর পানি নিয়ে আসবো, সামনেই পানি স্ট্যান্ড আছে। এমন সময় সাব্বির বলে উঠল। না, হসপিটালে পানি খাওয়া যাবে না, দাঁড়াও, আমি মিনারেল ওয়াটার নিয়ে আসছি।
সাব্বির পানি আনতে চলে গেল। এশা ফারিয়ার দিকে তাকিয়ে বলল, কিছু একটা অস্বাভাবিক ঘটছে, কিন্তু কিছু বলার আগে সে নিজেই নিশ্চিন্ত হতে চাচ্ছে। ভেবে নিয়ে অবশেষে সে সাহস করে জিজ্ঞেস করল, কে কল দিয়েছিল? তুই কি কাউকে ভালোবাসিস ফারিয়া? কিছুদিন যাবত দেখি তুই কারোর সাথে ফোনে কথা বলিস, বারবার তোর ফোনে রিং বাজে। কিছু কি ঘটেছে? আমি সোজাসুজি বলছি, অন্যভাবে না বলে সঠিক জবাবটা দিবি তুই। ফারিয়া জানতো এমন প্রশ্ন আসবে। এসে কখনোই তার থেকে কিছু লুকায় না, সুতরাং ফারিয়াও তার কোনো গোপনীয়তা রাখার প্রয়োজন বোধ করল না। সে জানে যদি কোনো ভুল না করে তাহলে ভয়ের কিছু নেই। বড় বোন হিসেবে এশার সব কিছু জানার অধিকার আছে। তাই ফারিয়া সব কিছু খুলে বলে দিল। এসে শুনে কপাল কুঁচকাল। তার ধারণা ছিল না যে এমন অদ্ভুত কিছু ফারিয়া শোনাবে। ফারিয়া যা বলল তা শুনে এশা খুবই অবাক হয়ে গেল। বিহান খন্দকার এমন কাজ করেছে? চৌধুরী পরিবারের সদস্য কি মেয়েদের প্রতি আকর্ষণ ছাড়াও আর কোনো কাজ করতে জানে? সব বোনের পেছনে পড়েছে তাদের ভাইয়েরা। আজব। এসে কিছুক্ষণ চুপ থাকার পর বলল, আমি বুঝতে পেরেছি বিহান তোকে ভালোবেসে ফেলেছে। ফারিয়া অবাক হয়ে চিৎকার করে উঠল। কি? এমন চিৎকারে হাসপাতালের অন্যান্য রোগী এবং নার্সের দৃষ্টি তাদের দিকে চলে এলো। একজন নার্স এসে বলে উঠল, এটা হসপিটাল, এখানে চিৎকার করবেন না। কোনো সমস্যা আছে? দুঃখিত। এসে অল্প করে দুঃখিত বলে ফারিয়াকে শান্ত করার চেষ্টা করল। ফারিয়া এত কিছু বুঝতে পারেনি যে বিহান তাকে পছন্দ করে, তাই এশার কথায় সে অবাক হয়ে গেছে। তবে এশা তখনই বলল, তুই বিহানের থেকে দূরে থাকবি, বুঝতে পেরেছিস? এখন তো তোর পড়াশোনার সময়, প্রেম প্রীতি করার সময় না তোর। ফারিয়া তবুও কিছু বলছে না, একদম নীরব হয়ে চুপ করে সামনে তাকিয়ে আছে। একটা আশ্চর্যকর ভাব প্রকাশ পাচ্ছে। এশা তাকে টোকা দিয়ে আবারও বলল, কি হলো, কথা কানে যাচ্ছে না নাকি? তুইও কি বিহান ভাইয়ের প্রেমে পড়েছিস? ফারিয়া রাগের সুরে বলল, না না, তুমি কি বলছো? আমি কেন বিহান ভাইয়াকে ভালোবাসবো, তাও পছন্দ করতে যাব? এশা তুরন্তভাবে বলে উঠল, একদম ভালোবাসার চেষ্টা করিস না, কারণ এইসব ছেলে ভালোবাসার যোগ্য নয়। সবগুলোই বিপর্যস্ত, উন্মাদ, আর এদের বংশের ভেতর তো আরো নয়। ফারিয়া সম্মত হয়ে বলল, হ্যাঁ আপু, জীবনে কখনোই প্রেম করব না। আর যদি করি তাহলে চৌধুরী খন্দকার পরিবারের কাউকে পছন্দ করব না। আশির ভাইয়ার মতো বিহানও এমন কিছু করবে না, তার ঠিক আছে? এশা আরও দৃঢ় হয়ে বলল, বলেছি না, আশিরের কথা শুনলে অস্বস্তিকর সৃষ্টি হয়। আর শুধু বিহান কেন, অন্য কোনো ছেলে নয়, তিরিং বিরিং দেখলে কিন্তু খবর আছে। ফারিয়া হেসে বলে উঠল, আচ্ছা, তাহলে এখন কি করব? তার নাম্বার ব্লক লিস্টে দিয়ে দিব? এশা একটু ভাবনা চিন্তা করে বলল, না, ব্লক দিস না, যেহেতু আত্মীয় হয়, পরবর্তীতে কোনো সমস্যা সৃষ্টি হবে। আমি দেখছি ব্যাপারটা। ফারিয়া সহমত পোষণ করে বলল। ওকে আপু। এশা তার বড় বোন হিসেবে ফারিয়াকে বুঝিয়ে দিল যে যতই বয়স কম হোক না কেন জীবনে সঠিক পথে চলতে হবে। এশার কথাগুলো আরও স্নেহের গভীরতা ও দৃষ্টির তীক্ষ্ণতা মিশ্রিত হতে শুরু করেছে। ঠিক সেই মুহূর্তে সাব্বির মিনারেল ওয়াটার এবং কিছু বিস্কিটের প্যাকেট নিয়ে ফিরে এলো। একই সাথে ফাহিমও তার সাথে ফার্মেসি থেকে মেডিসিন নিয়ে এসে উপস্থিত হলো। এদিকে তশরিফ আহমেদ ডক্টরের কেবিন থেকে বেরিয়ে এসে সবার দিকে একটি সতেজ হাসি ছড়িয়ে দিল। তার রিপোর্টে সবকিছুই পজিটিভ এসেছে, তবে ডক্টরের পরামর্শ মানসিক চাপ কমিয়ে রাখার জন্য তাকে স্ট্রেস গ্রহণ থেকে বিরত থাকতে হবে। অন্য পাশে মিটিংয়ের টেবিলের পাশে বসে আছে আশির আহান চৌধুরী। সপ্তাহের অনেকগুলো কাজ পেন্ডিং আছে, তবে আজকের দিনটা হচ্ছে তার জন্য এক বিশেষ দিন। একটি গুরুত্বপূর্ণ প্রেজেন্টেশন দিয়ে আশির তার কোম্পানির জন্য একটি বড় ডিল সম্পন্ন করেছে। এমন একটি ডিল যা তন্ময়ের টিমও একই প্রেজেন্টেশন প্রস্তুত করেছিল, অথচ সেই ডিলটি আশিরের কোম্পানি পেয়ে গেল। তন্ময় খন্দকার যে এই ডিলটি পাওয়ার জন্য প্রাণপণ চেষ্টা করেছিল সে হেরে গেল। তন্ময় তার হাত মুষ্টিবদ্ধ করে রাগ নিয়ন্ত্রণ করে কেবিনের মধ্যে আশিরের সামনে বসে আছে।
আশির একটি বিজয়ী হাসি দিয়ে পকেটে হাত দিয়ে দাঁড়িয়ে আছে। আসলে আশির কখনোই হেরে যেতে শিখেনি। তার উপর তন্ময়কে হারানোর আনন্দ তার কাছে বিশেষ। ডিলটি আশিরের জন্য তেমন ইম্পর্টেন্ট না হলেও তন্ময়ের জন্য এটি ছিল অত্যন্ত বড় ব্যাপার। কেননা তন্ময় এই কাজের জন্যই ঢাকায় এসেছে। মিটিংয়ে বিদেশি কিছু ক্লায়েন্ট উপস্থিত আছে এবং তারা সবাই আশিরের প্রশংসায় মেতে উঠেছে। এই মুহূর্তে তন্ময় নিজের ক্ষোভ নিয়ন্ত্রণ করতে পারল না এবং সরাসরি গিয়ে আশিরের কলার চেপে ধরে একটি ঘুষি মেরে দিল। হুট করে মিটিংয়ে উপস্থিত সবাই স্তম্ভিত হয়ে গেল। তবে আশির কোনো প্রতিক্রিয়া ব্যক্ত করল না। আশির মুখে হাত দিয়ে লাল রক্ত মুছল এবং তাতে স্টাইল নিয়ে থুতু ফেলে দিল। তারপর তন্ময়ের দিকে তাকিয়ে কিছুটা মুচকি হাসল। আশিরের শান্ত মনোভাবই তাকে বড় করে তোলে। তন্ময়ের মতো তীব্র প্রতিক্রিয়া দেখানো একজন ব্যক্তি কাজের ওপর চাপ সৃষ্টি করতে পারে, কিন্তু আশির জানে নিজেকে ক্লিন রাখতে হলে প্রতিক্রিয়া দেখানোর কিছু নেই। সবগুলো ক্লায়েন্টের মাঝে বসের একটি মেয়ে অস্ট্রেলিয়া থেকে এসেছে, যে কিনা আশিরের দিকে অপলকভাবে তাকিয়ে আছে। সে দেশের হিসেবে মেয়েটার বয়স খুব বেশি হবে না, এই 25-26-এর মতো হবে। মেয়েটার নাম লিসা ডিসুজা। এখনও বিয়ে করেনি আর এটা বিদেশের স্বাভাবিক ব্যাপার। তাদের হানাহানিতে মেয়েটা খুবই এনজয় করল। লিসা ডিসুজা মেয়েটি আশিরকে পা থেকে বডি পর্যন্ত লক্ষ্য করে যাচ্ছে। এদিকে বিদেশি ক্লায়েন্টগুলো তন্ময়ের কাছ থেকে আশিরকে আলাদা করে নিল এবং মিটিং অব্যাহত থাকলো। তন্ময় রেগে টেবিলের উপর আঘাত করল। তখনই একজন বিদেশি মহিলা বলল। আরেক বিদেশি মহিলা চিৎকার করে জোরে বলে উঠল। তৎক্ষণাৎ তন্ময়ের হুঁশ ফিরে এলো। নিজের রাগ কন্ট্রোল করে শান্ত গলায় বলে উঠল, I'm sorry. Listen, give me another chance. মহিলাটা উত্তর দিল। বিদেশি ক্লায়েন্ট বলেই তন্ময়ের থেকে আশিরের কাছে চলে গেল। আশিরের সঙ্গে তারা হাত মেলালো। বাকিরা গলা জড়িয়ে হাঁক করল। আশিরের প্রশংসা করে বলল। আশির কঠোর গলায় বলল, Yep, thanks. I'm really glad to hear that. It feels great to be appreciated. তখনই বিহান অফিসের কেবিনে প্রবেশ করল। ফারিহা এতক্ষণে একটিবারও ফোন রিসিভ করেনি। বেশ কিছু সময় চলে যাওয়ার পর বিহান কেবিনে এসে হতবাক হয়ে গেল। কেবিনে এসে আশিরের ঠোঁটের কাছে রক্তের দাগ এবং তন্ময়ের হাতে কিছুটা রক্ত দেখে তার অবস্থা আরও বিভ্রান্ত হয়ে উঠল। তন্ময় রাগে অফিস রুম থেকে বেরিয়ে যেতে চাইলে বিহান তৎক্ষণাৎ তার হাত ধরে বলল, কি হয়েছে ভাই? তোর আদরের ভাই আসিরের কাছে থেকে কথা শুনে নিতে পারিস। এটা বলেই তন্ময় আর এক মুহূর্ত দেরি না করে গেট জোরে লাগিয়ে চলে গেল। বিহান কিছুই বুঝতে পারল না। কেবিনে গিয়ে দেখল আশির আর লিসা মেয়ে একসঙ্গে কথা বলছে। বরং লিসা মেয়ে আশিরের সাথে খোলামেলা কথাবার্তা বলছে এবং তাকে ফ্ল্যাট বলা হয়। বিহান চমকে গিয়ে বলে উঠল, এটা কি হচ্ছে এখানে? কেউ আমাকে পরিষ্কারভাবে বলবে? না, তুই মিস করে ফেলেছিস, বলবো না। বিহান তখন আরো বিস্মিত হয়ে গেল। তার চোখের সামনে আশির একদম অন্য এক রূপে দাঁড়িয়ে আছে। বিহান রেগে গিয়ে বলল, আশির, তুই কিন্তু বেজায় বাড়াবাড়ি করছিস। তন্ময় আমাদের বড় ভাই, তার সাথে এমন আচরণ তুই করতে পারিস না। আশির ব্যঙ্গ করে বলে উঠল, আমি কি পারি আর কি না পারি সেটা তোরা খুব ভালো করেই জানিস। আর তন্ময় তোর ভাই, আমার ভাই নয়। যা গিয়ে বড় ভাইকে সামলা। ডিলটা তো ঠিকভাবে করতে পারলো না, এখন আমার হয়ে গেল। হয়তো বাইরে গিয়ে তোর তন্ময় ভাই কান্না করছে, তোর কাঁধটা বাড়িয়ে দে যাতে তোর কাঁধে মাথা রেখে ব্রো কান্না করতে পারে। বিহান হতবাক হয়ে যাচ্ছে বারংবার, কিন্তু আবার রেগে গিয়ে বলল, আশির, কেন করছিস এমন? অতীতে যা হয়েছে তা ভুলে যা। যতবার তুই সেই দিনের কথা মনে রাখবি, তত তোর মধ্যে রাগ সৃষ্টি হবে। আমি চাই না ভাইদের মধ্যে সম্পর্ক নষ্ট হয়ে যাক এভাবে। লিসা ডিসুজা বাংলা ভাষা বলতে পারে না, এমনকি বোঝেও না, যার কারণে তারা বাংলায় নির্দ্বিধায় কথা বলতে পারছে। লিসা ভাবছে হয়তো ভাই মিলে কোনো ডিল নিয়ে কথা বলছে। আশির ধারালো গলায় বলল, যেসব সম্পর্ক নষ্ট হওয়ার সেগুলো তো আগেই নষ্ট হয়ে গেছে, আর নষ্ট হওয়ার জন্য কিছু বাকি নেই। আর এইসব কিছুর দায়ী শুধুমাত্র তন্ময় খন্দকার। তখনই বিহানের সামনে লিসা ডিসুজা আশিরের হাতের উপর হাত রেখে প্রলোভিত করে বলল। এমন দৃশ্যে বিহান হকচকিয়ে গেল। লিসা আর আশির একে অপরের দিকে মৃদু হাসি নিয়ে তাকালো। আশির বিলম্বে বলে উঠল, হেই, নাথিং, নো ওয়ারিস।
Don't pay attention to all this. আশির গাম্ভীর্য রেখে বলল, I will inform you that, Lisa. No, relax. বিহানের চোখ হুট করে উপরে চলে গেল। কি হচ্ছে এই কেবিনে? আর আশিরের সাথে এই লিসা মেয়েটার কি সম্পর্ক? কিছু একটা গভীর সম্পর্ক মনে হচ্ছে। আশির তো এশাকে ভালোবাসে, তাহলে হঠাৎ করে এমন কেন করছে? বিহান আর চিন্তা করতে পারছে না। সে প্রচণ্ড রাগে বলে উঠল, আর ইয়ে রিয়েলি কি করছিস তুই এসব? তুই এত ক্যারেক্টারলেস কবে থেকে হয়ে গেছিস? শান্ত কিন্তু দৃঢ় গলায় একেবারে অবিচল হয়ে বিরক্ত হয়ে আশির বলল, Bihan, please. Don't interfere in my life. I just don't like it. Please, leave. বিহান কেবিন থেকে বের হয়ে গেল, কিন্তু তার মাথায় একের পর এক প্রশ্ন জড়িয়ে গেল। সে একদিকে তো হতবাক, অন্যদিকে ক্ষুব্ধ হয়ে গেছে। বিহান বারবার মনে করতে চেষ্টা করছে, এটা কি সত্যি আশিরের কথা? কেন আশির এমন আচরণ করছে? তার মনেও কিছু অজানা ষড়যন্ত্রের গন্ধ উদয় হচ্ছে। বিহান নিজের মধ্যে কিছুটা রাগ এবং বিষণ্ণতা অনুভব করছে। তার মনে হচ্ছে যে আশিরের মধ্যে কিছু গোপন রহস্য লুকিয়ে আছে, যা হয়তো সে বুঝতে পারছে না। তন্ময়ের সাথে এইসব ঘটনার পরে আশির এতটা পরিবর্তিত হয়ে গেছে কী করে? সে কি সত্যি তন্ময়কে ছোট করে এমন আচরণ করেছে, নাকি এর পেছনে অন্য কোনো কারণ আছে? বিহান নিজের মধ্যে অস্থিরতা অনুভব করতে লাগলো। তাকে একদিকে আশিরের প্রতি আস্থা রাখতে ইচ্ছে করছে, আবার অন্যদিকে এই আচরণের জন্য অসন্তোষও হচ্ছে। এমন অনেক প্রশ্ন বিহানের মনকে আচ্ছন্ন করে রেখেছে। কিন্তু বিহান নিশ্চিন্ত হলো যে কিছু একটা ভুল হচ্ছে, আর সেই ভুলের উত্তর তাকে শীঘ্রই খুঁজে বের করতে হবে। অফিসের সমস্ত কাজ সম্পূর্ণ করে আশির আহান চৌধুরী চেয়ারে বসে টেবিলের উপর পা তুলে নিশ্চিন্তে শেষ বাজাচ্ছে। তার মন মেজাজ এখন বেশ ভালো, বিশেষ করে তন্ময়কে হারানোর পর থেকে ভালো লাগছে। আশির সবসময় জিতে বিশ্বাসী, এবং সেটা যদি হয় শত্রুর বিপক্ষে, তবে তার মধ্যে এক ধরনের তৃপ্তি প্রকাশ পায়। অফিসের এই ডিলটি পেতে আশিরকে যে পরিমাণ পরিশ্রম করতে হয়েছে তা কেবল সে নিজেই জানে। এমন না যে একদিনেই উপলব্ধি করতে পেরেছে। দুদিন আগে লিসা ডিসুজার সঙ্গে তার দেখা হয়েছিল। লিসা ডিসুজা ডিলের মালিকের ছোট মেয়ে, যে বাবার সাথে বাংলাদেশ ঘুরতে অস্ট্রেলিয়া থেকে এসেছে। প্রথম থেকেই লিসা আশিরের প্রতি অনেক দুর্বল লক্ষ্য করা যায়, আর এই দুর্বলতার সুযোগ কাজে লাগিয়ে আশির খুব সহজেই ডিলটি ক্র্যাক করে নিয়েছে। লিসা জাস্ট প্রেজেন্টেশনের কিছু ডিটেলস দিয়েছে, আর পুরো কার্যসিদ্ধি আশির নিজেই করেছে। এতে তার কোম্পানির ট্রান্স বদলে যাবে। ফোনে কাউকে কিছু একটা বলার পর আশির নিশ্চিন্তে বসে আছে। ঠিক এমন সময় লিসা ডিসুজা কেবিনে প্রবেশ করল। আশির চোখ বন্ধ করে বিশ্রাম নিচ্ছে, ঠিক তখনই লিসা তার কাঁধে হাত রেখে দিল। কাঁধে হাত পড়তেই এক ঝটকায় আশির উঠে দাঁড়িয়ে লিসার গালে সজোরে একটি থাপ্পড় বসিয়ে দিল। লিসা তাল সামলাতে না পেরে কেবিনের ফ্লোরে পড়ে গেল। লিসা মেয়েটির গায়ে পড়া আচরণ দেখে আশির তৎক্ষণাৎ বিরক্ত হয়ে গেল। কতটা ডেসপারেট হলে রাতের বেলা হোটেলে দেখা করতে চায়? আসলে দোষটা তাদের দেশের কালচারের, তারা এসবেই অভ্যস্ত। আশিরের কাছে গায়ে পড়া নারীরা একদম সহ্যযোগ্য নয়। শুধুমাত্র ডিল পাওয়ার জন্য ভালো ব্যবহার করতে হয়েছে। লিসা ডিসুজাকে বিজনেস ফ্রেন্ড ছাড়া আর কিছুই ভাবে না সে। আর বিহানের সামনে এতক্ষণ যাবৎ নাটক করতে হলো, কিন্তু এই মেয়েটি কথার চেয়ে অনেক বেশি শরীরে স্পর্শের চেষ্টা করছে। কয়েক মুহূর্তের মধ্যে আশির পুরোপুরি বিধ্বস্ত হয়ে গেছে। লিসা ডিসুজা অবাক হয়ে গালে হাত দিয়ে ফ্লোরে বসে রইল, কারণ থাপ্পড়টি এত জোরে লেগেছে যে দাঁড়ানোর পর্যন্ত শক্তি পাচ্ছে না। লিসার গালে বিলম্বে দাগ পড়ে গেছে, গালটি ব্যথায় চিনচিন করছে তার। আশির রাগের মাঝে মাথায় হাত দিয়ে কেবিনের টেবিলের উপর রাখা কিছু ফাইল ছুঁড়ে ফেলে দিল। রাগ কোনোভাবেই কন্ট্রোল করতে পারছে না, তার রাগ যেন পুরো শরীরে ছড়িয়ে পড়েছে। মেয়েদের স্পর্শে আশিরের ছোটবেলা থেকেই অ্যালার্জি আছে, তবে আশিরের জন্য একমাত্র ব্যতিক্রম তার প্রিয়তমা ঈশা জান। ঈশা ছাড়া অন্য কোনো নারী তাকে স্পর্শ করতে পারবে না, এবং এমনকি সে কাউকেই সেই অধিকার দেয়নি। লিসার জন্য আশির ভেবে রাখলো তাকে সাবান দিয়ে পুরো শরীর পরিষ্কার করে শাওয়ার নিতে হবে। লিসা ডিসুজা অপমানজনক কান্নায় বলে উঠল। গলার মধ্যে প্রচণ্ড রাগ জমিয়ে আশির আহান চৌধুরী সোজা লিসা ডিসুজার দিকে তাকিয়ে ধারালো গলায় বলে উঠল, Stop calling me that, Lisa. Stop calling me that, Lisa. I'm completely annoyed by your touch. I'm engaged. I told you this before. And I'm telling you again.
ডু নট টাচ মি। এই কথাগুলো বলার পর লিসা ডিসুজা নিজের গালে হাত দিয়ে বিস্ময়ের সঙ্গে আশিরের দিকে তাকিয়ে আছে। তার চোখে আছে অবাক করা আর কষ্টে ভরা নজর। লিসা ডিসুজা গালে হাত দিয়ে নিজের আত্মবিশ্বাস ফিরে পেতে চেষ্টা করে বলল। তৎক্ষণাৎ আশিরের চোখে এক ঝলক তীক্ষ্ণ রাগের ছাপ দেখা দিল। সে এক মুহূর্তে লিসাকে নিচ থেকে তুলে উপরের দিকে সরিয়ে নিয়ে এসে তার দিকে তাকিয়ে ভ্রু কুঁচকে অবাক হয়ে বলল। এক্সকিউজ মি, ওয়েন ডিড আই টেল ইউ দ্যাট? তার কণ্ঠে আছে এক ধরনের ক্রুদ্ধতা, যেন লিসার কথাগুলোর কোনো ভিত্তি নেই। এর মধ্যে আশিরের মনে এলো কেবল একটি প্রশ্ন, যে কিভাবে লিসা এমন কথা ভেবে নিল। আর যখন সে কখনো তাকে এমন কিছু বলেইনি। আশির শান্ত হয়ে আবারও বলল। লিসা হয়তো নিজের ভুল বুঝতে পারল, কিন্তু আশির তাকে কিছু বলল না। আসলে এসব কিছু তন্ময় খন্দকার লিসাকে বলেছে। এমনকি খানিকক্ষণ আগে আশির আর লিসার ঘনিষ্ঠ ছবি তন্ময় তুলে রেখেছে। কেবিনের বাইরে দাঁড়িয়ে তন্ময় রাগে মুখ বাঁকিয়ে নিল। আশির যে এত সহজে লিসাকে সব জানিয়ে দেবে তন্ময় সেটা বুঝতে পারেনি। আশি সব কথা সোজা সাপটা বলে দেয়, আর এজন্যই তন্ময়ের ষড়যন্ত্র থেকে সে আজ বেঁচে গেল। আশির আগেই বুঝে গেছে যে এটা তন্ময়ের কাজ ছাড়া আর কারো হতে পারে না। তাছাড়া প্রেজেন্টেশন দেওয়ার সময় থেকেই লিসা ডিসুজার আচরণ অদ্ভুত, মানে স্বাভাবিক ছিল না। ইচ্ছে করে স্বইচ্ছায় আশির তাকে থাপ্পড় দিয়েছে। কথায় আছে না, সোজা কথায় কাজ না হলে মার দিয়ে কাজ হাসিল করতে হয়, ঠিক তেমনই আশির নিজের কাজকে সোজাভাবে নিজের দিকে ঘুরিয়ে নিয়ে এলো। তন্ময় যতই ডাবল গেম খেলার চেষ্টা করুক না কেন, সে তাকে হারাতে পারবে না। এসব করার কোনো লাভও হবে না, কারণ আশির আগেই এশার সঙ্গে কথা বলা বন্ধ করে দিয়েছে। সব ষড়যন্ত্রের মাঝে এশাকে কাছে রাখলে বিপদ বাড়বে, তাই কিছুদিন দূরে রাখার সিদ্ধান্ত নিয়েছে। আর আশির জানে এশা জেদ করে উপর দিয়ে তার সাথে কথা বলবে না, তাই সে চিন্তামুক্ত হয়ে নিজের কাজগুলো করে যাচ্ছে। এশার থেকে দূরে থাকা আশিরের জন্য খুব কষ্টদায়ক হলেও পরিস্থিতি অনুযায়ী এটি করার কোনো বিকল্প ছিল না। চারপাশে শত্রুর অভাব নেই, যে কোনো মুহূর্তে বিপদ হতে পারে। কিছুক্ষণ পর লিসা কথাবার্তা শেষ করে সিম্পল একটি হাঁক দিয়ে অফিসের কেবিন থেকে বেরিয়ে গেল। আশির দীর্ঘশ্বাস নিয়ে রাগান্বিত গলায় টেবিলে হাত দিয়ে একটি বাড়ি মারল, এবং তার চোখে ক্ষোভের ছাপ স্পষ্ট। আশির ঝাঁঝালো গলায় বলে উঠল। তন্ময় ব্রো, তুই যে কাজটি করেছিস তা অত্যন্ত অনুচিত। এই সিদ্ধান্তের জন্য ভবিষ্যতে তোকে অনেক বড় কিছু হারাতে হবে। আমায় ধ্বংস করার চিন্তা তো করতেই পারতিস, কিন্তু তোর সবচেয়ে বড় ভুল হলো আমার এশা জানার দিকে নজর দেওয়া। এমন সাহসের জন্য তোর দুটি চোখকে টুকরে ফেলতে ইচ্ছে করছে। এবার শুধু কথায় নয়, কাজে প্রমাণ দিব। তুই একটু অপেক্ষা কর, সবকিছু দেখবি। তখনই একটু বাঁকা হেসে পকেটে হাত দিয়ে হিসিয়ে আবারও সে বলল। ও সরি, তুই তো কিছু দেখতে পারবি না। চোখ থাকলে তো দেখতে পারবি। If I don't leave your eyes intact, how will you be able to see? তাশরিফ আহমেদকে নিয়ে সবাই গাড়িতে উঠে পড়ল। ফাহিম গাড়ি চালাচ্ছে আর পাশে বসে আছেন আহমেদ সাহেব। পেছনের সিটে বসে আছে ফারিয়া এবং এশা। সাব্বিরের কল আসায় হসপিটাল থেকে বিদায় নিয়ে বাহিরে বেরিয়ে যায়। সবাই একসাথে তাশরিফ আহমেদের সঙ্গে কথোপকথনে লিপ্ত, কিন্তু এই কদিনে আহমেদ সাহেব নিজের আদরের মেয়ে এশার সঙ্গে বিশেষ কোনো কথা বলেননি। তবে এশা এই বিষয়টি তেমন গুরুত্ব দেয়নি। ইদানিং তাশরিফের মেজাজ কিছুটা খারাপ থাকে, আর এদিকে এশা মনে করে যে অসুস্থ থাকার জন্য হয়তো তার সাথে কথা বলছে না। কিন্তু এখন তার বাবা সুস্থ হয়ে গেছে ভেবে সে বেশ আনন্দিত। তার বাবার সাথে আগের মতোই কথা বলার জন্য উৎসুক সে। এতদিন পর তাশরিফকে একরকম মন খুলে কথা বলতে দেখে তার মধ্যে যেন নতুন একটি আশা প্রতিফলিত হয়েছে। ফারিয়া ও এশা গাড়ির জানালা দিয়ে বারবার হাত বের করে প্রকৃতি দেখছে। এশা খুশি হয়ে বলে উঠল। কতদিন পর প্রকৃতির সজীব আর সতেজ বাতাসকে অনুভব করছি বলা মুশকিল। আজকের প্রকৃতিটা একটু বেশি প্রাণবন্ত লাগছে আপু। এশা সরু গলায় হাত ডোরে বাড়িয়ে দিয়ে বলল। পরিবারের উপর থেকে বাধা বিপত্তি চলে গেলে নাকি প্রকৃতিও সায় দেয়, সবকিছুই ভালো লাগতে শুরু করে। আসলে প্রকৃতিও আমাদের খুশিতে সামিল হয়েছে। তাশরিফ আহমেদ তৎক্ষণাৎ বললেন। হাতটা গাড়ির ভিতরে নাও।
গাড়ি চলা অবস্থায় হাত সবসময় ভিতরে রাখতে হয়, মনে নেই তোমার? এতদিন পর এশাকে উদ্দেশ্য করে আহমেদ সাহেব কিছু বললেন। তার বাবা সবসময় তাকে কিছু না কিছু উপদেশ দেয়। সব কিছু মিলিয়ে এশার কাছে তার কাছে সুপার অ্যাডভাইজার। কখনো কোনো অকেজো তথ্য দেয়নি, বরং শিখিয়েছেন ন্যায়পরায়ণতা। এশা উৎসুক হয়ে বলল। আচ্ছা আব্বু, আমরা সবাই মিলে কোনো পিকনিকে গেলে কেমন হয়? তাশরিফ আহমেদ কোনো উত্তর না দিয়ে বরং ফাহিমকে বললেন। ফাহিম, ব্যবসার কাজ কেমন চলছে? ফাহিম কিছুটা চিন্তিতভাবে উত্তর দিল। জি বাবা, ভালোই চলছে, তবে কিছুদিন আমার অফিসে যাওয়া হয়ে ওঠেনি। জানি না ম্যানেজারের কী অবস্থা করেছে। তাশরিফ আহমেদ কিছুক্ষণ চুপ থেকে বললেন। তোমার সঙ্গে কাল আমি অফিসে যাব। ফাহিম কিছুটা অবাক হয়ে বলল। কিন্তু বাবা, তোমার শরীর এখনও পুরোপুরি ভালো হয়নি, তুমি একটু সুস্থ হলে অফিসে যেতে পারো। তাশরিফ আহমেদ রাগী গলায় উত্তর দিলেন। এখন তোমার থেকে আমার অনুমতি নিতে হবে? হঠাৎ করে তাশরিফ আহমেদ রেগে গেলেন, কিন্তু কেউই বুঝতে পারল না তার রাগের কারণ। সাধারণত তিনি সহজে রেগে যান না, তবে যখন রেগে যান তখন পরিস্থিতি বেশ জটিল হয়ে ওঠে। ব্যবসার বিষয়ে তিনি অত্যন্ত সিরিয়াস। বহু শ্রম ও পরিশ্রমে তিনি ব্যবসাটি সফলভাবে এগিয়ে নিয়ে গেছেন, আর সে ব্যবসার কোনো ক্ষতি আহমেদ সাহেব একদমই মেনে নেবেন না। ফাহিম পরিস্থিতি বুঝতে পেরে একটি দীর্ঘশ্বাস ফেলল এবং শান্ত স্বরে বলল। না বাবা, আমি সেভাবে বলিনি। আব্বু তাহলে তাশরিফ আহমেদ আবার বললেন। ফাহিম কিছুক্ষণ চুপ থেকে বলল। এশা তখনই বলল। তাশরিফ আহমেদ কথা এড়িয়ে গিয়ে বিরক্ত হয়ে সামনের দিকে তাকিয়ে বললেন। এই মুহূর্তে ফাহিমও লক্ষ্য করল তার বাবার আচরণ। কয়েকদিন ধরে এশাকে উপেক্ষা করছে তার বাবা, সেটা অসুস্থতার কারণে। তবে আজ যখন তিনি পুরোপুরি সুস্থ হয়ে উঠেছেন, তখনও কেন এশার সঙ্গে কথা এড়িয়ে যাচ্ছেন? এমনকি কোনো কারণে আহমেদ সাহেব এশার উপর রাগ করে আছেন। এশা মন খারাপ করে চুপচাপ হয়ে পড়ল। তার চোখের পানি যেন এক মুহূর্তে গড়িয়ে পড়বে। এশার চোখ টলমলো করতে লাগলো। ফারিয়া বিষয়টি বুঝতে পারল তার বড় আব্বুর মধ্যে কিছু একটা ঘটেছে। যে মেয়েটি এত আদর ভালোবাসার কন্যা, আজ কেন তার সঙ্গে ঠিকমতো কথা বলছে না? ফাহিম গাড়ি চালাতে চালাতে পেছনের সিটে বসে থাকা এশা তার ছোট বোনের দিকে এক পলক তাকিয়ে সান্ত্বনা দিল। এশা কিছুটা শান্ত হয়ে বলল। আচ্ছা। কিছুক্ষণের মধ্যে গাড়ির সামনে একটি বড় মাইক্রো এসে দাঁড়ালো। ঢাকা শহর, যার পরিচিতি জ্যামের শহর হিসেবে। এখানে প্রতিনিয়ত ট্রাফিক জ্যাম হয়ে থাকে, এজন্য কেউ তেমন পাত্তা দিল না। তারা তো জানে না আজকের এই মুহূর্তটা কতটা জঘন্য হতে চলেছে। হঠাৎ করেই তাদের গাড়ি থেমে গেল। গাড়ি থেমে যাওয়ার সঙ্গে সঙ্গে কিছু মাইক্রো, যারা ট্রাফিক রুলস মানে না, তারা শীষ বাজাতে লাগলো। বাকিরা গাড়ি নিয়ে কিসের যেন ইঙ্গিত দিয়ে চলে গেল। একে অপরকে অতিক্রম করে যেতে দেখতে কিছুটা অদ্ভুত লাগছে। তারপর একটা বিশাল মাইক্রো থেকে একজন বডি বিল্ডার লোক নেমে এলো। তার উপস্থিতি যেন বেশ চোখে পড়ার মতো, কেননা সেই লোকটির পুরো শরীরে গেঞ্জি পরিহিত, হাতে নানা ধরনের ট্যাটু এবং আংটি। তার চেহারা দেখে মনে হচ্ছে যেন এক ধরনের ভয়ঙ্কর গুন্ডা বা মাস্তান। ট্রাফিক জ্যাম কেটে যাওয়ার পর সব গাড়ি চলে গেল, কিন্তু ফাহিমের গাড়ি তখনও সেখানেই দাঁড়িয়ে রইল। সামনে একটি গাড়ির জন্য ফাহিম বারবার হর্ন বাজাচ্ছে, তবুও সামনে থেকে সরছে না। এশা ও ফারিয়া একে অপরের দিকে ভয়ের রেশে তাকালো। চারিপাশের পরিবেশ কিছুটা অদ্ভুত এবং অবিশ্বাস্য লাগছে। বডি বিল্ডার ব্যক্তি এসে ফাহিমের সাইডের কাছে নক করল। ফাহিম কিছু না ভেবেই জানালা খুলে দিল। বাইরের পরিবেশেও কিছু পরিবর্তন ঘটেছে। আকাশটা লালচে হয়ে উঠেছে এবং চারপাশ থেকে এক ধরনের শূন্যতার আওয়াজ ভেসে আসছে। অপরাধী ব্যক্তিটির সঙ্গে সঙ্গে ফাহিমের মুখে একটি শক্ত ঘুষি দিল। মুহূর্তের মধ্যে রক্ত বের হয়ে গেল এবং ঘটনাটি এত দ্রুত ঘটে গেল যে কেউ কিছু বুঝে উঠতে পারল না। এশা ও ফারিয়া ভয়ার্ত হয়ে চিৎকার করে উঠল। ফাহিমের হাত ধরে নিল এশা। তার ভাইয়ের জন্য বিপদ অপেক্ষা করছে, সেটা এশার বুঝতে আর বাকি নেই। এশা শুকনো মেয়ে হয়ে কি আর তাদের মতো মাস্তানদের শক্তির সাথে পারে? এরপর গাড়ির জানালা খুলে ফাহিমকে টেনে হিঁচড়ে বাইরে নিয়ে যাওয়া হলো। বাইরের আরেক দল ব্যক্তিগুলো ফাহিমকে চারপাশ থেকে ঘিরে ফেলল। তাশরিফ আহমেদ তার ছেলে ফাহিমকে বাঁচাতে গাড়ি থেকে নেমে যাচ্ছে, আর এশা ও ফারিয়াকে গাড়িতেই থাকতে বলেছে। ফারিয়া ভয়ে কান্না করে দিল, আর এশা তাকে বুকে নিয়ে সান্ত্বনা দিতে লাগলো। গাড়ির জানালা দিয়ে দেখা গেল তাশরিফ আহমেদকে কয়েকজন হাত দিয়ে ধরে রেখে আছে।
আর বাকিরা ফাহিমকে বেধড়ক পিটিয়ে যাচ্ছে। এদের দেখে মনে হচ্ছে কোনো পার্সোনাল আক্রোশ আছে। এশা আর চুপ করে বসে থাকতে পারল না, ডোর খুলে বের হতে যাচ্ছে এমন সময় ফারিয়া ভয়ে জাপটে ধরে নিল। ফারিয়া তুই বস এখানে, ভাইয়াকে ওরা মেরে ফেলবে দেখছিস না, আমার যেতেই হবে। না না আপু, ওরা গুন্ডা মাস্তান, তাদের সাথে তুমি পারবে না। বড় আপু আমাদের বের হতে নিষেধ করেছেন, ওরা তোমার একটা ক্ষতি করে বসবে, যেও না প্লিজ আপু। কখনোই না, আমার আব্বু ভাইয়া প্রবলেমে আছে আর আমি চুপ করে বসে থাকবো? ভয় পাই না আমি এই সমাজের কীট পতঙ্গদের, ছাড় তুই আমায়। না আপু প্লিজ। ফারিয়া তোকে ছাড়তে বলেছি আমি, তুই গাড়ির ডোর লক করে বসে থাক, আমি আসছি। এশা আর এক মুহূর্তেও দেরি করল না, গাড়ির ভেতর রাখা হাতুড়িটি তুলে সে দ্রুত বাইরে চলে গেল। তার চোখে মুখে ভয়ের চিহ্ন আছে, কিন্তু বাহ্যিকভাবে রাগের কারণে তার প্রতিটি গতি দৃঢ় ও কঠিন। প্রথমেই এক শক্ত আঘাত দিয়ে সে একজনের মাথায় হাতুড়ি বসিয়ে দিল, এরপর আরেকজনের কলার চেপে ধরে তাকে সরিয়ে দিল। যদিও তারা শক্তি আর সংখ্যায় অনেক বেশি আছে, তবুও এশা তাদের সামনে দাঁড়িয়ে তাদের সরানোর চেষ্টা করল, এক মুহূর্ত থামল না। এদিকে রোডের সাইডে একটি লোহার রড পড়ে থাকতে দেখে এসে তা দ্রুত তুলে ছুঁড়ে মারল। ফারিয়া আর নিজেকে নিয়ন্ত্রণ করতে পারল না, সে বাহিরে চলে এসে কিছু পাথর তুলে ছুঁড়ে আঘাত করার চেষ্টা করল। অবশেষে এশা তার ভাই ফাহিমকে সব বিপদ থেকে মুক্ত করে নিজের কাছে নিয়ে এলো। ফাহিম রক্তাক্ত হয়ে লুটিয়ে পড়ে আছে, কিন্তু তার পাশে এশা দৃঢ়ভাবে দাঁড়িয়ে আছে। এশা তখনই হাতে লোহার রড শক্ত করে ধরে চোখে রাগ আর সংকল্পের আগুনে সে হুমকি ছুঁড়ে চিৎকার করে বলে উঠল, কেউ আর এক পাও এগোবি না, আমি এই লোহার রড দিয়ে তোদের সবাইকে শেষ করে ফেলবো। ছোট হতে পারি কিন্তু অপারক নই আমি। আমার ভাইয়ের গায়ে তোরা হাত দিয়েছিস না, কেন করেছিস? কি করেছে সে? কেন তাকে আঘাত করলি? নিশ্চয়ই কোনো কারণ আছে, কি পাঠিয়েছে তোদের বল? এশার দিকে সবাই যেন এক ধরনের অদ্ভুত নেশায় তাকিয়ে আছে। তার গায়ের রং ফর্সা, যেন এক পুতুলের মতো। শহরে এমন সুন্দরী মেয়ে তারা আগে কখনো দেখেনি। তার কণ্ঠের তেজ ও মুখাবয়বে গভীর শোক যেন ঝুলছে। মাস্তানদের চোখে কেবল লালসা আছে, এক ব্যক্তি মন্তব্য করল। অন্যজন আরও অশালীন মন্তব্য করল। এদের কথা শোনার পর এশা যেন এক ধরনের গা শিউরে উঠতে লাগলো। তাদের নজর ও কথাগুলো হচ্ছে অত্যন্ত জঘন্য, এবং এসব শোনার পর তার পেটের ভেতর থেকে যেন বমি উঠে আসে। ফারিয়া কাঁপতে কাঁপতে বিহানকে গাড়িতেই সব জানিয়েছে, তবুও ভয়ে সে আর কিছু করতে পারছে না। কখন আসবে বিহান? তাশরিফ আহমেদ বিপদে পড়া মেয়েকে বাঁচানোর জন্য বললেন, সে কোনো দোষ করেনি, আমাকে বলো তোমাদের কি লাগবে, কত টাকা লাগবে তোমাদের? এদিকে তাশরিফ আহমেদ আতঙ্কিত হয়ে এশার উদ্দেশ্যে বললেন, তুমি বেরিয়ে কেন আসলে আম্মু? বলেছিলাম না গাড়ির ভিতরে থাকো। আমার একটা কথাই শুনতে পারো না? যদি তোমার কিছু হয়ে যায় তখন আমি তোমার মাকে কি বলবো? এশাকে পোলাপাইনের কিছু লোক দ্রুত ধরে ফেলল এবং মাইক্রোবাসে ওঠানোর প্রস্তুতি নিতে লাগলো। মূলত তারা এশাকে কিডন্যাপ করার জন্যই এসেছে, আর ফাহিম হচ্ছে কেবল একটি বাহানা মাত্র এশাকে গাড়ি থেকে বের করার জন্য। তবে এশা তার বাবার মুখে দীর্ঘদিন পর আম্মু শব্দটি শুনল। সে হাসলো এক ধরনের প্রশান্তি নিয়ে। বিপদে পড়লেও অন্তত আব্বুর ডাক শুনতে পেল। এশা কিছু বলার জন্য মুখ খুলতে যাবার সময় একে একে সবাই তাকে টানতে শুরু করলো। হঠাৎই এশার পুরো মনোযোগ ফিরে এলো। সে মুক্তির জন্য হাত ছাড়ানোর চেষ্টা করতে লাগলো, আর তখন থেকেই তার গলা থেকে চিৎকার উঠে এলো। তাশরিফ আহমেদ ছুটে গিয়ে মেয়েকে ধরলেন, কিন্তু কিছুতেই তাকে ছাড়াতে পারলেন না। বাবার হাত শক্ত করে ধরে এশা বলল, আব্বু ফাহিম ভাইয়াকে নিয়ে হসপিটালে যাও, ভাইয়ার অবস্থা খুব খারাপ, দ্রুত নিয়ে যাও। তাশরিফ আহমেদ চোখে চেনা কষ্ট নিয়ে বললেন, আমার মেয়েকে ছাড়ো, বললাম তো যা কিছু লাগবে আমি দিব। এ সময় একজন ফারিয়ার দিকে তাকিয়ে বলল। এশা শোনার সঙ্গে সঙ্গে তখনই পা দিয়ে শক্তি দিয়ে লাথি মেরে দিল। সে বলল, আমার বোনকে ছুতে যাবি না, সাবধান। কিন্তু কে শোনে কার কথা? আঘাত পেয়েও কেউ শুনল না। তারা ফারিয়াকে জোর করে টেনে হিঁচড়ে মাইক্রোবাসে উঠিয়ে নিল। ফারিয়া ভয়ঙ্করভাবে চিৎকার করতে লাগলো এবং কান্নায় ভেঙে পড়ল। ফারিয়াকে মাইক্রোর পেছনের সিটে বসিয়ে দেওয়া হলো। ফারিয়া তখনও চিৎকার করে রোডে উপস্থিত সবার উদ্দেশ্যে বলতে লাগলো, হেল্প হেল্প, এখানে উপস্থিত সব কি অমানুষদের দল? দাঁড়িয়ে দাঁড়িয়ে তামাশা দেখছে সবাই, কিন্তু হেল্প করার বেলায় নেই। আমাদের ছাড়ো কুত্তার দল।
ফারিয়া আরও কিছু বলার চেষ্টা করল, কিন্তু তার কণ্ঠে আছে এক গভীর ভয়। তার কথা শোনার পর এশা ঝাঁঝালো গলায় তীর ছুঁড়ে বলল, কুত্তাগুলো তো দাঁড়িয়ে ফোনে ভিডিও করছে, দেখছিস না? সবাই ভিডিও করে ভিউ বাড়াতে চায়, অথচ একজন মানুষকে সাহায্য করার বেলায় তারা এক পা এগোতে ভয় পায়। আল্লাহর গজব পড়ুক এদের মতো জালিম মানুষদের উপর, যারা সবটুকু মানবিকতা হারিয়েছে। এশার কথাগুলো যেন সবার চোখে এক অনুপ্রেরণা সৃষ্টি করলো। তবে দুর্ভাগ্যক্রমে কেউ এগিয়ে আসলো না। মানুষ এমনই হয়, স্বার্থপর। লোকগুলো কিছু করতে না পেরে তাদের মুখে টেপ দিয়ে দিল। তবুও ফারিয়া আওয়াজ তুলতে লাগলো। আহমেদ ভবনের মেয়েদের সাহস দেখে কিডন্যাপারদেরও অবাক হতে হলো। তারা বুঝতে পেরেছে এই মেয়ে কোনোভাবেই সহজে নত স্বীকার করবে না। পোলাপাইনরা ভয় পাচ্ছে খানিকটা। তারা মনে করছে কখন যে তাদের লাথি দিয়ে উল্টে ফেলবে। যাদের উপর এশা ফারিয়া লোহার রড, হাতুড়ি আর পাথর দিয়ে আঘাত করেছে, তাদের অবস্থা এখন করুণ হয়ে আছে। এক মুহূর্তেই মাইক্রোবাসটি নিয়ে কিডন্যাপাররা চলে গেল, আর তাশরিফ আহমেদ ফোনে কাউকে কল করলেন। প্রায় ঘণ্টাখানেক যাবৎ পুরনো অন্ধকার একটি বদ্ধ রুমে চারিপাশে মাকড়সার জালের মতো জটিল প্রাচীরে তাদের বন্দি করে রাখা হয়েছে। যেখানে একে একে নানান ভয়াবহ দৃশ্য সৃজন হচ্ছে, সেখানে এশা বন্দী হয়ে আছে। রোমের নিস্তব্ধতা যেন মৃত্যুর মতো ভারী। তার হাত বাঁধা একটি পুরনো চেয়ারের সাথে, এমনভাবে যে 1 ইঞ্চি নাড়ানো সম্ভব নয়। এশার মুখে টেপ আটা দেওয়া যেন তার চিৎকার মুক্তির কোনো কারণ না হতে পারে। দুর্বল কণ্ঠে সে বারবার মুখের টেপ ছিঁড়তে চেষ্টা করছে, কিন্তু কাজ হচ্ছে না। সারা রাস্তা কিডন্যাপাররা লাথি সহ্য করেছে, তাই তাদের নিষ্ঠুর চোখে এশার প্রতি কোনো দয়া নেই, শুধু শক্ত করে তাকে বেঁধে রেখেছে। এশা বারবার চেষ্টা করছে হাত খুলে পালাতে, কিন্তু সারা শরীর অবশ হয়ে এসেছে। পায়ের শক্তি প্রায় নেই। চোখ বন্ধ করার সময় সে বুঝতে পারেনি কোথায় নিয়ে আসা হয়েছে তাকে। যখন এশার চোখ খুলে দিল, তখন তারা পাশে ফারিয়াকে না দেখে বুকের ভেতর এক অজানা শঙ্কা ঘুরপাক খেতে শুরু করলো। ছোট বোনের জন্য তার শরীর কাঁপছে। আতঙ্কে তার চেহারাটি আরও শ্বেত হয়ে উঠল। ফারিয়ার সাথে কোনো বিপত্তি ঘটেছে কিনা এ প্রশ্ন তার মনে আতঙ্কের সৃষ্টি করেছে। সে চোখ মেলতেই চারিপাশের পরিবেশটি আরও ভয়াবহ মনে হতে শুরু করল। অন্ধকারে ঘেরা নিস্তব্ধ একটি স্থান, যেখানে নানা ধরনের বড় ড্রাম এবং কার্টুন বক্স ছড়িয়ে ছিটিয়ে রাখা আছে। সাধারণত অন্ধকারে এশা প্রচুর ভয় পায়। ভয় তার কপাল ঘেমে একাকার হয়ে গেছে। হালকা হালকা ঘামগুলো কপাল থেকে চুয়ে চুয়ে তার চোখের কাছে চলে এসেছে। বদ্ধরমের চারিপাশের অলৌকিক আওয়াজে এশার শরীর ঘেমে উঠেছে। তার মনে হচ্ছে যেন সারা রুমে গা ছমছমে এক শীতল বাতাস ঢুকে পড়েছে। হঠাৎ করে কোথাও থেকে অদ্ভুত কর্কশ আওয়াজ শোনা গেল। রুমের এক কোণে পিঁপড়ের আর তেলাপোকার মতো কিছু অদৃশ্য প্রাণী আছে এমন মনে হচ্ছে। প্রতিটি শব্দ যেন তার সারা শরীর কাঁপিয়ে তুলছে। এমন সময় দরজা হঠাৎ করেই শব্দ করে খুলে গেল, আর কয়েকজন অন্ধকারে ঢুকলো। তাদের পায়ের আওয়াজ কেমন যেন গম্ভীর লাগছে, যেন তারা কোনো ভয়ানক কাজ করার জন্যই এসেছে। এসে কিছুটা ভয় পেয়ে তাকালো। রুমে প্রবেশ করা লোকেরা ধীর গতিতে এগিয়ে আসে, আর সে তখনই কিছু আলোর রেখা দেখতে পেল। ঠিক তার মুখে গিয়ে পড়ল বাহিরের সেই আলোক রোশনি। পরি, বাইরের আলোক ঝলক থেকে তার মুখ স্পষ্ট না হলেও একটি পরিচিত ভয়ঙ্কর কণ্ঠের প্রতিধ্বনিত শুনে এসে ধীরে ধীরে ভয়াবহ আতঙ্কে পড়ে গেল। যে কণ্ঠ তাকে একসময় গভীর মানসিক আঘাত দিয়েছিল, আজ সেই কণ্ঠ আবার তার কানে বোঝালো। এই কণ্ঠের ধ্বনি শুধু একজনই ব্যবহার করে, সেটা হচ্ছে জুবাইর মোস্তফা। সে কণ্ঠ শুনলেই এশার মনে এক ভয়াবহ ট্রমার কথা মনে পড়ে, যা দীর্ঘ বছর ধরে তার মনকে জর্জরিত করে রেখেছে। এখনও সেই ভয়ঙ্কর স্মৃতির রেশ থেকে সে বেরিয়ে আসতে পারেনি। বহু বছর পর আজ আবার সেই কণ্ঠ তার কাছে ফিরে এসেছে, এবং তার মন আর শরীর কিছুতেই স্বাভাবিক থাকতে পারল না। ধীরে ধীরে তার শরীর অবশ হয়ে যেতে লাগলো। মনে হচ্ছে যেন সমস্ত শক্তি শেষ হয়ে যাচ্ছে। চোখে তখন মিটিমিটি করে তাকানোর চেষ্টা করলো, আর সঙ্গে সঙ্গেই সে আলোর রেখাগুলো একে একে হারিয়ে গেল। কিছুক্ষণের মধ্যে সে দেখতে পেল সামনে দাঁড়িয়ে থাকা ব্যক্তিটির অঙ্গভঙ্গি স্পষ্ট হয়ে আছে। এটা সত্যিই জুবাইর মোস্তফা। তার চোখে ভয়াবহ উজ্জ্বলতা, যেন অন্ধকারের কোনো অবিশ্বাস্য শক্তি ভর করেছে। তবে এশার মনে একটাই প্রশ্ন এলো যে জুবাইর তো জেলে থাকার কথা, তাহলে সে বাহিরে কিভাবে এলো? জেল থেকে রেহাই পেয়ে তাদের কিডন্যাপ করেছে কোন উদ্দেশ্যে?
অথবা এত বছর পর জুবাইরের কি উদ্দেশ্য হতে পারে। জুবাইর মোস্তফার নির্দেশে তার দলের কিছু চেলাপেলা একটি পুরনো চেয়ার নিয়ে এলো এবং সোজা এশার সামনে বসে পড়ল। সামনের চেয়ারে বসে জুবাইর হাসতে হাসতে বলল, ওরে আমার পরীটা কত বড় হয়ে গেছে, কি সুন্দর ডাগর ডাগর চোখ তার। তোকে এতক্ষণ সাহসী কথার ছায়া ছিল, হুট করে আমি চলে আসলাম আর চোখ ভরে গেল আতঙ্কে। আহারে আমার পরী, আমাকে দেখে এত ভয় পায়। এশার মুখে টেপ লাগানো থাকায় সে কিছু বলতে পারছে না, তবে তার চোখ এবং শরীরের প্রতিটি অঙ্গভঙ্গি ভয় ও আতঙ্ক প্রকাশ করছে। তার শরীর থরথর করে কাঁপছে, কপালে ঘাম ঝরছে, যেন প্যানিক অ্যাটাক হওয়ার মুহূর্ত চলে এসেছে। বছরখানেক আগের ঘটনার স্মৃতি তার মনে ঝিলিক দিয়ে উঠল আর তাকে আরও বেশি অসহায় এবং অস্থির করে তুলল। জুবাইর ভয়ানক হেসে আরও ভয় দেখানোর জন্য ছলনা করে বলল, স্টপ ইট পরী, অস্থির হচ্ছ কেন? আমি এখনও তোমায় ছুঁয়ে দেখিনি যে এমনভাবে কাঁপতে হবে। বাই দ্য ওয়ে, কেমন আছো পরী? এতদিন আমার থেকে লুকিয়ে লুকিয়ে আর কত। তারপর জুবাইর আরও একবার অথই হাসি দিয়ে নিজের কপালে হাত দিয়ে বলল, ওহ শিট, মুখের বাঁধন খুলে না দিলে কিভাবে বলবে? আমি তো পাগল মানুষ, মুখ না খুলেই প্রশ্নের উত্তর চাইছি। ওয়েট, খুলে দেই। এতটা বলে জুবাইর এসে এশার চিবুক স্পর্শ করে টেপ খুলে দিল। সোজা মুখে একটি বিশ্রী থুতু ফেলে দিল। এশা যা জুবাইরের মুখে গিয়ে পড়ল। তার স্পর্শ এতটা জঘন্য এবং অসহ্য লাগছে যে এশার বমি আসার উপক্রম হলো। জুবাইর তার বিরক্তি আর রাগ নিয়ে এশার চুল ধরে টান দিল। সে ক্রুদ্ধ হয়ে উঠে বলল, এটা কি পরী? কি মনে করছো তুমি? আমি কি সেই পুরনো জুবায়ের নাকি, যাকে তুমি ভয় পেতে না? এবার তুমি বুঝতে পারবে কিছুই আর তোমার হাতে নেই। তখনও যেমন ভয় পেতে, এখনও তেমনই ভয় পেতে হবে পরী। বেশ সাহস দেখানোর দরকার নেই। জুবাইরের চেহারা একেবারে বদলে গিয়েছে। তার রাগের মাঝে অদ্ভুত এক বিকৃত হাসি আছে। এশার মনে হঠাৎ করে সেই ভয়াবহ দিনের স্মৃতি ফিরে এলো, যেদিন আশির আর সে মিলে একত্রে কঠিন লড়াইয়ের মধ্যে দিয়ে জুবাইরকে পরাস্ত করেছিল। তার সামনে এখন আবার সেই জুবাইর চলে এসেছে, যার চোখে রাগ আর ঘৃণার ভেতর বিকৃত হাসির ছাপ স্পষ্ট। এই হাসি এশার রক্ত ঠান্ডা করে দিল। আশিরের সাহসিক কথাগুলো মনে পড়ল, যেগুলো সে সেদিন তার পাশে দাঁড়িয়ে বলেছিল। তবে এই মুহূর্তে তাকে নিজের জন্য নিজেকেই লড়াই করতে হবে। আশিরের সাহায্য আসবে না, তাকে একাই এই পরিস্থিতি সামলাতে হবে। হঠাৎ সাহসের জোরে আগুন চোখে এশা বলল, কেন ফিরে এসেছিস তুই আবার? জেল থেকে মুক্তি কিভাবে পেলি তুই? তোর কি মনে হয় আগের রেশা আর এখনের রেশার মাঝে কোনো মিল আছে? একদমই নেই। তোর মনে নেই আমি আর আশিক কিভাবে তোকে সেদিন হারিয়ে দিয়েছিলাম? আব্বুর কোনো ক্ষতি করতে পারিস না, আর পারবিও না। তুই চাইলেও কিচ্ছু করতে পারবি না। এশার মুখে তৈ শুনে জুবাইর আরও রেগে গেল। তার দাঁত চেপে কিছু একটা ভাবল, তারপর চুল ছেড়ে দিল। সে তৎক্ষণাৎ অন্য রুম থেকে ফারিয়াকে আনতে আদেশ দিল। কিছু চেলাপেলা গিয়ে ফারিয়াকে টেনে হিঁচড়ে এনে রুমে ঢোকালো। এশা এক মুহূর্তের জন্য ফারিয়াকে দেখল। এশা ঘুরে তাকালো, ভয় আর শঙ্কায় বিধ্বস্ত ছোট্ট মেয়েটার দিকে। এশার খুব খারাপ লাগছে, শুধু তার জন্য বাচ্চা মেয়েটার এত কিছু সহ্য করতে হচ্ছে। ফারিয়া একটানা বলল, এশা আপু, তুমি ঠিক আছো? এশা শান্তভাবে উত্তর দিল, হ্যাঁ ফারিয়া, আমি সরি রে, আমার জন্য তোকেও এইসব কিছু ফেস করতে হচ্ছে। ফারিয়ার হাত ছেড়ে দিল আর সঙ্গে সঙ্গে দৌড়ে গিয়ে সে এশাকে আঁকড়ে ধরল। ফারিয়া চিন্তিত হয়ে আবার প্রশ্ন করল, আপু, এটা কে? তার আগেই জুবাইর ভয়ঙ্কর কণ্ঠে বলল, আমি জুবায়ের মোস্তফা, তোমার বোনের ভয়ঙ্কর কাল। এখন তোমারও কাল হব। এশা শকড হয়ে প্রশ্ন করল। মানে? জুবাইর আরও ভয়ঙ্করভাবে ব্যাখ্যা করে বলল, মানে তোমার প্রিয় কাজের বুয়ার মেয়ে সারিকার সাথে কয়েক বছর আগে যা করেছিলাম সেটা তুমি দেখে ফেলেছো, আর এখন তোমার বোনের সাথে হবে, আর তুমি আবারও দেখতে পাবে। আমি তোমাকে আবার সেই ভয় পাওয়ার রূপে দেখতে চাই পড়ি। তার কাছ থেকে ফারিয়াকে ছাড়িয়ে নিল। তখনই এশা অসহায়ের মতো মিনতি করল, প্লিজ জুবাইর, ফারিয়াকে ছেড়ে দাও। জুবাইর একটু থেমে নিজের আক্রমণ আরও গানের সুরে তীব্র করে বলল, না না না, কেন ছেড়ে দিব? তুমি যে ভয় পাচ্ছ না সেটা কিভাবে হয়? তোমাকে ভয় না পেলে দেখতে সুন্দর লাগে না পড়ি? এশা মরিয়া হয়ে বলল, হ্যাঁ, আমি ভয় পাচ্ছি। প্লিজ জুবাইর, সে একটা বাচ্চা মেয়ে, তোমার বোনের মতো। আর তুমি এসব কিভাবে বলছো? ছি। জুবাইর ক্ষিপ্ত হয়ে বলে উঠল,
দুনিয়ার সব মেয়েকে আমি স্পর্শ করতে চাই পুরি। বোন কাকে বলে আবার? বোন কাকে বলে আবার? হয়তো ছেড়ে দিতাম, কিন্তু তুমি আমার ইগোতে আঘাত করেছো। কয়েকদিন জেলের ভাত খাইয়েছো। আর তোমার এবং আসিরের সম্পর্কটা আমাকে কষ্ট দিয়েছে। এখন তোমার পরিবারকে তোমার চোখের সামনে আমি ধ্বংস করব। জুবাইর এই কথাগুলো বলেই তীব্র রাগের সাথে ফারিয়ার দিকে এগিয়ে যেতে শুরু করলো। তার চোখ এখন পুরোপুরি ফারিয়ার উপর লালসার নজরে ভরা। ছোট্ট মেয়েটিকে ভয় দেখানোর দিকে মনোযোগী হয়ে তার দিকে খারাপ উদ্দেশ্যে এগিয়ে চলেছে। তখনই এশার ভাবনায় চলে এলো সেই আগের ঘটে যাওয়া ঘটনার অতীত। সারিকা হচ্ছে আহমেদ পরিবারের একজন পুরনো কাজের খালা বা বুয়ার মেয়ে ছিল। মাত্র ১৬ বছর ছিল মেয়েটার। এশার বড় বোনের মতো সে খেয়াল রাখত। খাওয়া দাওয়া, পড়াশোনা আর প্রাইভেটে এগিয়ে দেয়া সব কাজেই সাহায্য করত। এশার থেকে প্রায় ৪ বছরের বড় ছিল। মোস্তফা পরিবার অনেক বছর ধরে ভাড়া থাকত। তার বড় ছেলে জুবাইর উপর দিয়ে সবার সাথে খুব ভালো সেজে থাকত। কিন্তু হঠাৎ কোনো দিন যেন তার নজর পড়ে সদ্য বেড়ে ওঠা কিশোরী মেয়ে সারিকার উপর। সারিকা দেখতে খুব মিষ্টি মেয়ে ছিল। এশার সাথে যখন পথ চলত তখন থেকেই খারাপ নজর পড়ে জুবাইরের। তবুও কিশোরী মেয়েটি বুঝতে পারে না তার মতিগতি। সেই না বোঝার সুযোগ নিয়ে জুবাইর একটা কাজ করে বসে। আহমেদ ভবনে কয়েকদিন বিয়ের জাঁকজমক চলছে। দুবার ননদের বিয়ের ব্যবস্থা ভবনের বাহিরের নিজস্ব একটি অডিটোরিয়ামে করা হয়েছে। বাসায় কারো উপস্থিতি নেই, বরং সেই বাহিরে ডেকোরেটরের কাজে ব্যস্ত। আর চারিপাশে সাউন্ড বক্স দিয়ে একদম হই হুল্লোড় লেগে গেছে। তার চাচাতো বোনেরা নানি বাড়ি গিয়েছে, তাই বিয়েটা অ্যাটেন্ড করতে পারল না। আর ফাহিম আহমেদ তাদের সাথেই গেছে। তার সাথে বেশিরভাগ সময় কাটাতো সারিকা আর সিমি। সবাই বিয়ের জন্য রেডি হয়ে চায় নিয়ে বসে গিয়ে এনজয় করছে। জুবাইয়ের বাসার ব্যালকনিতে দাঁড়িয়ে তাদের দেখছে আর কি যেন ভাবছে। এরই মাঝে তুবা তাদের কাছে গিয়ে কিছু জিনিস বাসা থেকে আনতে বলল। শোন, নিচতলায় আমার রুমে একটি বড় পিতলের বাসন রাখা আছে, একটু নিয়ে আসতে পারবি? চেয়ার থেকে উঠে সারিকা বলল, খালা, আনছি। তৎক্ষণাৎ এশা বলে উঠল, দাঁড়াও আপু, আমিও তোমার সাথে যাব। আমি এক্ষুনি আসছি, তুই বসে নাচ দেখ আর মজা কর, তারপর আমি এলে একসাথে মজা করব। আচ্ছা আপু। সারিকা বলেই বাসার ভিতরে চলে গেল। ব্যালকনিতে দাঁড়িয়ে থাকা জালিমের মুখে ভয়ানক হাসি ফুটল। রুমের ভিতরে চলে গেল সেও। অনেকক্ষণ হয়ে গেছে, এখনও সারিকা আসছে না দেখে এসা বাসার ভিতরে চলে গেল। নিচতলার রুমে সারিকাকে যে অবস্থায় দেখল এশা, এরপর আর কখনো সে এমন নির্মম হত্যা দেখেনি। সারিকার শরীর নিস্তেজ হয়ে পড়ে আছে, পুরো শরীরে রক্তের দাগ। এশা নিচতলার রুমে ছুটে গিয়ে হাত ধরে নিয়ে দেখে তার হাতেও রক্ত লেগে গেছে। তার সাইডে দাঁড়িয়ে আছে জুবাইর মোস্তফা। জুবাইরের হাতে চাকু আর সারিকার কাপড় লণ্ডভণ্ড হয়ে আছে। সারিকার সাথে কি হয়েছে সেটা তো বুঝতে আর কারো বাকি নেই। জুবাইর তাকে ধর্ষণ করে মেরে ফেলেছে। সে জোরে একটা চিৎকার দিতে যাবে, তখনই জুবাইর তার মুখ চেপে ধরল। নানানভাবে ভয় দেখিয়ে মুখ বন্ধ রাখতে বলল। তখনই জুবাইরের বাবা গোলাম মোস্তফা রুমে চলে এলো। এশাকে তার কাছ থেকে ছাড়িয়ে অনেক হাবিজাবি বোঝালো। ভাবছে এশা ছোট মানুষ, কিছুই বুঝবে না, সহজেই ব্যাপারটা ধামাচাপা দেয়া যাবে। সেও আর কিছু বলল না। হাত পা শরীর কাঁপা কাঁপা নিয়ে রুমে গিয়ে জোরে চিৎকার করে কান্না করে বসল। সারিকা আর বেঁচে নেই। নিজ হাতে শ্বাস প্রশ্বাস চেক করেছে। এত বড় ঘটনা ঘটে যাওয়ার পরও বাড়িতে কোনো কথা নেই। কিছুক্ষণ পর এশা রুম থেকে বের হয়ে দেখে বিয়ে শেষ হয়ে গেছে। বউ নিয়ে বরের বিদায় হয়ে গেছে। চারিপাশ থেকে শোনা গেল সারিকা নাকি তার বয়ফ্রেন্ডের সাথে পালিয়ে গেছে। এসা থ মেরে গেল এমন অদ্ভুত কথা শুনে। কেউ আর সেই সারিকার নাম মুখে নিল না। পুরো মহল্লা ছিছি করতে লাগলো। এসব ভয়ে আর মুখ খুলল না, কিন্তু রাতে অনেকবার প্যানিক অ্যাটাক হতে শুরু করলো। জুবাইর প্রায় তাকে হুমকি দেওয়া শুরু করলো যে কাউকে কিছু বলে দিলে তাকেও সেভাবে মেরে গুম করে দেবে। পরিবারের সাথে মেশা বন্ধ করে দিল আর মানসিকভাবে ক্ষতিগ্রস্ত হয়ে পড়ল সে। একদিন রাতে হুট করে চিল্লিয়ে ওঠাতে পুরো পরিবার জমা হয়ে গেল। কাউকে কিছুই বলছে না, শুধু ভয়তে রীতিমতো কাঁপছে। সবাই বাহিরে চলে যাবার পর আবারও তাকে শাসিয়ে গেল। নিজেকে খুব অসহায় মনে হতে লাগলো তার। আচ্ছা, দুনিয়ার মানুষ কি পশুর থেকেও নিকৃষ্ট? বছর পার হলো, এশা বড় হতে শুরু করলো। এখন অবধি মুখ থেকে একটা টু শব্দও করেনি। জুবাইরের নজর এখন গেল তরুণী বয়সী মেয়ে এশার উপরে। এশাকে আপন করে পাওয়ার জন্য উঠে পড়ে লেগেছে।
তাকে নাকি জুবাইর বিয়ে করতে চায়। বাসা থেকে শুরু করে রাস্তাঘাট পর্যন্ত বিরক্ত করা শুরু করে দেয়। প্রতিটি রাত অত্যাচারীদের হাত থেকে বাঁচার জন্য এসে নামাজ পড়ে আল্লাহর কাছে কাঁদা শুরু করে দেয়। ওনার কাছে সাহায্যের হাত বাড়ায়। বিপদে পড়লে নাকি আল্লাহকে স্মরণ করলে সকল মুসিবত তিনি আসান করে দেন। তাই প্রতিনিয়ত নামাজ কায়েম করা শুরু করল। যখনই সুস্থ হতে শুরু করে তখনই জুবাইর পাগলের মতো কারসাজি করে। তার প্যানিক অ্যাটাক বেড়ে যাওয়ার কারণে তাকে নিয়ে তাশরিফ আহমেদ হসপিটালে নিয়ে গেলেন। ডক্টর বললেন কোনো একটা ভালো সাইকিয়াট্রিস্ট দেখানোর কথা। আহমেদ সাহেবের মেয়ে দিনে দিনে রুগী হয়ে যাচ্ছে। এসেকে বারবার পড়ি বলে উত্তপ্ত করা শুরু করে দিয়েছে। একটি নিষ্পাপ শিশু আর কতই টর্চার সহ্য করবে। কয়েকবার টাচ করতে গিয়েও পারেনি। এসে কখনো একা থাকিনি, সবসময় বড়দের সাথে নয়তোবা রুমের গেট লক করে রেখেছে। সাইকিয়াট্রিস্টের কাছে গিয়ে সে সব কিছু খুলে বলে দেয়। সারিকার লাশ ওরা গায়েব করে দেয়, কোনো প্রকার চিহ্ন ছাড়াই সব প্রমাণ নষ্ট করে দেয়। তাকে বারবার মানসিক টর্চার করতে আবুল নামের দারোয়ানকেও গুম করে দিয়েছে। এই যাবৎ ৩-৪-এর অধিক খুন করেছে জুবাইর। আর তার মাঝে প্রথম ভিকটিম হচ্ছে সারিকা। সব বলে দিয়ে কান্নায় একদম কেবিনের ফ্লোরে ভেঙে বসে পড়ে। তাশরিফ আহমেদ নিজেও মেয়ের নাজেহাল অবস্থা দেখে ভয় পেয়ে যান। শুনেই তাড়াতাড়ি পুলিশকে খবর দেয়। পুরো ভবন সহ পুরো মহল্লা জেনে যায় ধীরে ধীরে। পুলিশকে খবর দেওয়ার পর ভবনে এসে তাদের বাবা ছেলেকে অ্যারেস্ট করে নিয়ে যায়। কিন্তু জুবাইরের মুখে প্রতিশোধের আগুন জ্বলতে থাকে। অ্যারেস্ট করার সময় জুবাইর তার দিকে তাকিয়ে বলে, আমি আবার ফিরে আসবো পড়ি, তখন তোমায় কে বাঁচাবে? এমন কথা শুনে এশা চোখ নামিয়ে নেয়। বাবার পিছনে লুকিয়ে আতঙ্কে পড়ে যায়। পুলিশের থেকে নাকি সেদিনই রেহাই পেয়ে মালয়েশিয়াতেই চলে যায়। পুলিশকে নাকি ঘুষ দিয়ে নানাবিধ বুঝিয়ে কেস খারিজ করে নেয়। দেশে থাকলে বিপদ হবে, তাই পুরো পরিবার সহ মালয়েশিয়াতে ট্রান্সফার হয়ে যায়। জুবাইর মালয়েশিয়া যাওয়ার পর ও তার প্যানিক অ্যাটাকে পরিবর্তন আসেনি। অনেক মাস পর মেডিটেশন করে হসপিটালের একজন ভালো বিশেষজ্ঞ ডক্টর মনিটরিং করে স্বাভাবিক জীবনে ফিরিয়ে এনেছে। কয়েকদিন পর মা বাবার সাথে কথা বলতে সক্ষম হয়েছে। আমাকে নিয়ে চিন্তা করতে হবে না আম্মু, আমি এখন আলহামদুলিল্লাহ সুস্থ আছি। সব ভুলে যা মা আমার, তুই আমার একমাত্র কলিজার টুকরা। তোর কষ্ট হলে যে আমারও বুক ফেটে যায়। 10 মাস গর্ভে ধারণ করেছি তোকে, আর আমি আমার মেয়েকে চিনব না? আমি জানি তুই এত সহজে সব কিছু ভুলে যাস না। ভুলে গেছি আম্মু, শুধু একটা জিনিস মনে রেখেছি, সেটা হচ্ছে দুর্বলদের উপর শক্তিশালীরা সবসময় ঝাঁপিয়ে পড়ে। তাশরিফ আহমেদ মেয়ের মাথায় হাত দিয়ে বললেন, হ্যাঁ আম্মু, জীবন মানেই সংগ্রাম। আর এই জীবন কিন্তু খুব কঠিন এবং আমাদের চারপাশের মানুষজন আরও বহুরূপে হুট করে ঝড়ের মতো এসে আমাদের কখন ক্ষতি করে বসবে আর আমরা টেরও পাবো না। তুমি আমার আম্মু হয়ে ভয় পাওয়া যাবে না। আবারও বললেন, সাহসিকতার পরিচয় আজ থেকেই তোমার দিতে হবে আম্মু। মেনে নাও, পৃথিবীতে বাঁচতে হলে সংগ্রাম করেই বাঁচতে হবে। জি আব্বু, আমি এই সংগ্রামে অবশ্যই বিজয়ী হব। এরিস্টটল বলেছেন, সাহস ভয়কে সম্পূর্ণরূপে নির্মূল করার মধ্যে নয়, বরং এর কাছে আত্মসমর্পণের চেয়ে আরও তাৎপর্যপূর্ণ জিনিস রয়েছে তা স্বীকার করা। বাবা মা আরও এশার প্রতি সহজলভ্য হতে শুরু করলেও সব জায়গায় নিজে গিয়ে রেখে আসা এবং একা বাহিরে যাওয়া নিষেধ হয়ে গেল। সব কিছু ভুলিয়ে যেতে সাহায্য করল পরিবার। বাকি সদস্য যারা বিয়েতে আসেনি তারা শুধু কিছুই জানে না যে কি ঘটে গেছে। যখন ক্লাস 8-এ সে উঠে গেল তখন থেকে সুস্থ হয়ে গেল কয়েক বছর পর। এখন বর্তমান জুবাইর মোস্তফা এগিয়ে যেতে লাগলো ফারিয়ার দিকে। এশার সেই মুহূর্তে অতীত থেকে হুঁশ ফিরে এলো। সে জোরে চিৎকার করে কান্না করে দিল, হাত পা মুচড়িয়ে খোলার চেষ্টা করতে লাগলো। ফারিয়া ভয়ে আস্তে আস্তে পেছন দিকে যেতে লাগলো। ছোট্ট বাচ্চা মেয়েটা কিছুই বুঝতে পারছে না তার কাছে কত বড় বিপদ হানা দিতে যাচ্ছে। এসে জোরে কঠোর গলায় বলে উঠল, জুবাইর, একদম আমার বোনের কাছে যাবি না, মেরে ফেলবো তোকে আমি, জানোয়ার। যে হাত এখনো অস্ত্র উঠায়নি সেই হাতকে উস্কে দিস না তুই। জুবাইর তার দিকে তাকিয়ে অজস্র হেসে বলল, সমস্যা নেই পড়ি, এরপরও তোমাকেই বিয়ে করব আমি। ফারিয়া কাঁপছে আর ভয়ে তার হার্ট স্লো হয়ে গেছে, তাই মুখ দিয়ে কথা বেরোচ্ছে না। এমন সময় ফারিয়ার হাত জুবাইর যেই ধরতে যাবে তখনই ধরাম করে কিছু একটা পড়ে যাওয়ার শব্দ হলো। দরজা ভেঙে পড়ে যাওয়ার শব্দ এমন, সেই শব্দে পুরো বন্ধ রুম কেঁপে উঠল। কিছু একটা হয়েছে ভেবে এশা এবং ফারিয়া দুজন আহ বলে একসাথে চেঁচিয়ে উঠল। বন্ধ রুম হঠাৎ করে আলোকিত হয়ে গেল।
চারপাশ থেকে কোনো এক অজানা হাওয়া গিয়ে তাদের ছুঁয়ে গেল। মিটমিট করে চোখ খুলল তারা। এসে চোখ খুলতেই দেখলো আশির আহান চৌধুরী এসে হাজির হয়েছে। মুখে সে চেনা পৈশাসিক হাসি ঝুলে আছে। সব ধ্বংস করে দেওয়ার সেই আকাঙ্ক্ষা চোখ মুখে বিস্তৃত করেছে। হোয়াইট কালারের শার্ট কোনই পর্যন্ত পরে আছে, যেন আজও রক্তের হোলি খেলতে এসেছে। বলা চলে ইচ্ছে করে সাদা রং চুজ করেছে। আশির আহান চৌধুরী লাথি দিয়ে বদ্ধ রুমের দরজা ধরাম করে ভেঙে ফেলেছে। সঙ্গে সঙ্গে দরজা মাটিতে পড়ে গিয়ে এমন শব্দের সৃষ্টি হয়। আশিরের পাশে বিহান খন্দকার আর জাহিদকেও দেখা গেল। আশিরের সঙ্গে আরও 25 থেকে 35 জন পোলাপাইন এক সিরিয়ালে বদ্ধ রুমে প্রবেশ করল। প্রত্যেকজনের হাতেই বড় বড় ব্র্যান্ডেড রিভলভার আর নির্দিষ্ট কিছু মডেলের গুলি আছে। মডেলটি ম্যাগনাম ক্যালিভারের জন্য বিখ্যাত এবং ক্লিন্ট ইস্টউড এর ড্যাটি হ্যারি নামে জনপ্রিয়তা অর্জন করে। ম্যাগনাম ক্যালিভারের এই রিভলভারটি তার নির্ভুলতা এবং মসৃণ কার্যকারণের জন্য পরিচিত। এটি একটি শক্তিশালী এবং নির্ভরযোগ্য ম্যাগনাম রিভলভার, যা বিভিন্ন ব্যারেল দৈর্ঘ্যে উপলব্ধ। আরও হাতে নিয়ে এসেছে একটি আধুনিক এয়ার পিস্তল রিভলভার, যা ক্লাসিক রিভলভার ডিজাইনের আধুনিক সংস্করণ করা হয়েছে। প্রত্যেকজনের গায়ে এক কালো কালারের স্পেশাল ড্রেস এর গেট আপ। প্রবেশ করেই মাফিয়া দলের পোলাপাইনগুলো রিভলভার তাক করল জুবাইরের সকল চেলাপেলাদের উপর। লাইট পেছন থেকে আসার জন্য সামনের মানুষটি অন্ধকারে আড়াল হয়ে আছে। যেই জুবাইর পেছন দিকে তাকিয়েছে, ঠিক সেই মুহূর্তেই আশির রুমে প্রবেশ করেই দ্রুত পায়ের গতি বাড়িয়ে দৌড়ে জুবাইরকে নিচ থেকে উপরের দিক করে শক্তপোক্ত একটা লাথি দিল। সোজা গিয়ে জুবাইর ড্রামের উপরে গিয়ে চিত হয়ে পড়ে গেল। আশিরের লাথি প্রায়শই সোজা এবং নিখুঁত লক্ষ্যস্থলে গিয়ে পৌঁছায়। আজও তার ব্যতিক্রম হলো না। ড্রামের উপর থেকে ডিরেক্ট তুলে জুবাইরকে মাটিতে সজোরে ফেলে দিল। জুবাইরের মেন পয়েন্ট বরাবর পা দিয়ে একদম শক্ত করে চেপে ধরে ধারালো তবে অগ্নিময় গলায় আশির বলে উঠল, কিরে মাতারি ঘরে মাতারি, মালয়েশিয়া থেকে তোর দেশীয় মাটিতে আসতে হলো রেপ করার জন্য? বিদেশি কি মেয়ে তোর অভাব ছিল? আমাকে বললে তো ব্যবস্থা করতাম। বুঝে শুনে তুই কিভাবে আমার জানের উপর আঘাত করতে গেলে? তোর আত্মার ভয় নেই? একবারও কি তোর রুহু কেঁপে ওঠেনি? আসিরের যেন হাত দিতে গিয়ে তোর কলিজা কেটে একটু মেপে দেখতে চাই কত বড় হয়েছে। ফারিয়ার হার্ট ধীরে ধীরে স্লো হয়ে যাচ্ছে আর তার মাথা ঝিমঝিম করতে শুরু করেছে। ভয় এতটাই তীব্র যে দাঁড়িয়ে থাকার শক্তি তার নেই। রীতিমতো চোখের সামনে অন্ধকার দেখছে ফারিহা। বিহানের দিকে ভয়াবহভাবে তাকিয়ে আশির একটা ইঙ্গিত দিল, আর তখনই সে ফারিহার কাছে গেল। মাটিতে পড়ে যাওয়ার আগেই বিহান তাকে দেখে দৌড়ে গিয়ে ধরে ফেলল। এশা ওইদিকে তাকিয়েছিল বিধায় বলে উঠল, ফারিয়াই। ঘটনাস্থলে ফারিয়া ফোনে তাকে জানিয়েছিল তারা বড় কোনো বিপদের মাঝে আছে, আর তখনই বিহান বেরিয়ে পড়ে। আশির ঠিক সময় তাদের উদ্ধার করতে না পারলে ভয়াবহ কিছু ঘটতে পারত। এটা ভেবে বিহান এর বুকের মাঝে ব্যথা অনুভব হলো। বিহান শান্ত থাকার চেষ্টা করে বলল, আমি আছি, সমস্যা নেই। বাহিরের হাওয়াতে নিয়ে গেলে ঠিক হয়ে যাবে। তার ভয় ও অসুস্থতার অবস্থা দেখে বিহান নিজেকে একেবারে নিয়ন্ত্রণে রাখতে পারছে না। সামান্য সপ্তাহখানেকেই এই ছোট্ট মেয়েটা বিহানের মনে জায়গা করে নিয়েছে। ফারিয়ার কিছু হয়ে গেলে বিহান হয়তো জুবাইরকে নিজ হাতে শেষ করে দিত, এটা কনফার্ম। ফারিয়াকে কোলে নিয়ে সঙ্গে সঙ্গে বদ্ধ রুমের বাহিরে নিয়ে গেল। এসা বাধা দিল না, কারণ সে জানে বিহান খেয়াল রাখবে তার। একটি চেয়ারে নিয়ে গিয়ে বসিয়ে দিল সে। এখনও বিহান বুঝতে পারছে না জুবাইরের বিরুদ্ধে এত রাগ কেন তার মধ্যে জন্ম নিচ্ছে। এটা কি তার ভালোবাসার জোরে? মনে হচ্ছে যদি জুবাইরকে নিজ হাতে খুন করতে পারত তবে শান্তি লাগতো। বিহান গাড়ি থেকে একটা মিনারেল ওয়াটারের এনে ফারিয়ার চোখে মুখে ছিটিয়ে দিল। ফারিয়া ধীরে ধীরে চোখ খুলে সামনে তাকালো। তার অশ্রুসজল চোখে কিছুটা বিভ্রান্তি আছে, তবে বিহানকে দেখে যেন সমস্ত কষ্ট উধাও হয়ে গেল। সে অবচেতনভাবে বিহানকে ধরে বাচ্চাদের মতো কান্না করে বসল। বিহান তৎক্ষণাৎ ফারিয়াকে নিজের বাহু তুলে ধরে শান্ত করার চেষ্টা করল। তার কণ্ঠে আছে এক অদ্ভুত ভালোবাসার ছাপ। কান্না করবে না পিচ্ছি, তুমি দেখছো না আমি এখানে আছি, ভয় পেও না। বিহান যখন তাকে আশ্বস্ত করল তখন ফারিয়া আরও বেশি আবেগপ্রবণ হয়ে পড়ল। সে একটু চুপ করে গেল, তারপর বলল, আপনি এসেছেন বিহান ভাইয়া? এত দেরি করে কেন আসলেন? সে কখন বলেছি।
ফারিয়ার অশ্রুসিক্ত চোখে হালকা রাগ দেখাচ্ছে বিহানের প্রতি, তাই বিহান একটু থেমে গিয়ে বলল, সরি পিচ্ছি, আসলে জায়গাটা ট্র্যাক করতে একটু দেরি হয়ে গিয়েছে, তবে কথা দিচ্ছি আমি আর তোমাকে একা ছাড়ছি না। এতে ফারিয়া কিছুটা শান্ত হয়। তারপর সে একটু দৃষ্টিতে পরিবর্তন এনে বিহানের দিকে তাকিয়ে বলল, সত্যি? বিহান আরো এক ধাপ এগিয়ে গিয়ে বলল, হুম, ভালোবাসার মানুষকে কি কেউ একা ছাড়ে? বিহান তার কথা দিয়ে বোঝাতে চাইছে যে ভালোবাসা একে অপরকে সবসময় সমর্থন ও সহায়তা দেয়। তার এই কথায় ফারিয়া কিছুটা বিচলিত হয়ে গেল এবং হালকা অবাক হয়ে বিহানের দিকে তাকিয়ে বলল, কি বললেন ভাইয়া? ভালোবাসার মানুষকে কেউ একা ছাড়ে, এটাই বললাম। কে আপনার ভালোবাসার মানুষ? ফারিয়া একটু অস্বস্তিতে পড়ল। সম্ভবত বিহানের কথা শুনে সে বুঝতে পেরেছে, একটু ক্লিয়ার হয়ে নিতে চাচ্ছে। বিহান যে এত দ্রুত তাকে প্রপোজ করে দেবে এটা ফারিয়া জানত না। বিহান তখন সহজভাবে বলল, তুমি